দর্শক আমন্ত্রণ জানাচ্ছি ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক অনুষ্ঠানে। মূল আলোচনায় যাবার আগে জানিয়ে দিতে চাই দিনের প্রধান প্রধান সংবাদ শিরোনামগুলো। দর্শক, ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাকের আজকের পর্বে আপনাদের সাথে আছি আমি নাজনীন নাসিরুদ্দৌলা। আমাদের অতিথিদের সঙ্গে প্রথমে আপনাদের পরিচয় করিয়ে দিতে চাই। আমাদের সঙ্গে আছেন জনাব রুহিন হোসেন প্রিন্স, সাধারণ সম্পাদক সিপিবি, আছেন জনাব শহীদুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী কৃষক দল, এবং জনাব সারোয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক কমিটি। আপনাদের তিনজনকেই অনুষ্ঠানের সেটে আমন্ত্রণ জানাচ্ছি এবং অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। যে বিষয়টি নিয়ে শুরুতেই কথা বলতে চাই, অনেকগুলো বিষয় আছে আজ কথা বলার জন্য, তাই একটু যদি আমরা ছোট ছোট করে কথা বলতে পারি সব বিষয়গুলো নিয়ে। প্রথমেই অমর একুশে বইমেলায় যেই ঘটনাটি ঘটেছে কালকে, তসলিমা নাসরিনের বই রাখা নিয়ে একটি স্টলে বাকবিতণ্ডা, হট্টগোল এবং হামলার ঘটনা ঘটেছে এবং সোমবার সন্ধ্যায় সব্যসাচী নামের স্টলটিতে ঘটনা ঘটে এবং পরে ওই স্টল বন্ধ করে দেয় পুলিশ। যদিও বলা হয়েছিল যে আজ থেকে স্টলটি আবার ঠিকভাবে কাজ করবে, কিন্তু আজকে যে রিপোর্টার আমাদের ওখানে গিয়েছে তার সাথে কথা বলে আমি জানতে পেরেছি যে ওই স্টল খোলেনি এবং স্টলে কাউকে দেখা যায়নি। এই ঘটনায় যেটি আমাদেরকে ভাবাচ্ছে সেটি হচ্ছে যে ফেসবুকে মুসান্না আল ফায়াজ নামের এক ব্যক্তি, তিনি রোববার এই স্ট্যাটাস দিয়েছেন ফেসবুকে যে বইমেলার 128 নম্বর স্টলে যে কোনো মূল্যে গুড়িয়ে দিতে হবে। সেখানে সব্যসাচী প্রকাশনার যে প্রকাশক শতাব্দী ভব, তার সম্পর্কে বেশ কিছু তথ্য দিয়ে আরেকটি স্ট্যাটাস দিয়ে ওই একই পেজ থেকে সেটি ভাইরাল করার জন্য আহ্বান জানানো হয়। অর্থাৎ কিনা যে ফেসবুকে রোববারেই কিন্তু এই হুমকিটি ছিল এবং সেটি যে বাংলা একাডেমি জানতো সেটিও জানা যাচ্ছে, কারণ মেলার টাস্কফোর্স কমিটির যে আহ্বায়ক সেলিম রেজা, তিনি জানিয়েছেন যে এই ধরনের ঘটনা ঘটতে পারে সেটি আগে থেকেই আঁচ করতে পেরেছিলেন এবং আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবস্থা নিতে সেটি জানানোও হয়েছিল। কিন্তু তারপরও এই ঘটনা ঘটেছে, আমরা দেখেছি কালকে। প্রথমেই রুহিন হোসেন প্রিন্স, আপনার কাছে যেতে চাই যে এই ঘটনায় আপনার কি মনে হয় যে জনগণের কাছে কি বার্তা যাচ্ছে বা এই ধরনের ঘটনা? আলোচকদেরকে ধন্যবাদ জানাচ্ছি, যারা এই রাতে শুনছেন শুভেচ্ছা জানাচ্ছি। আমি আপনার সর্বশেষ এই তথ্যটুকু আমার এর আগে জানা ছিল না, বাকিটা জানতাম। মানে ওরা জানে এবং পুলিশকে ব্যবস্থা নিতে বলেছে। তো এখন এই যে আপনি যে সামগ্রিক কথাটা বললেন, এইটা জানার পরে সাধারণ মনে তো তাহলে কি কোনো স্বস্তির নিঃশ্বাস বা নিরাপত্তা বলে কোনো জিনিস আছে এরকম কোনো তো মেসেজ গেল না। এটা হচ্ছে পরিষ্কার হিসাব। এবং ঘটনাটা আপনি দেখেন যে এই ঘটনায় পর্যন্ত আমাদের প্রধান উপদেষ্টা বিবৃতি দিতে হবে, উনি বিবৃতি দিলেন। এর আগের ঘটনায় উনি বিবৃতি দিয়েছেন, এই ধরনের কঠোর নিন্দা জানিয়েছেন। এই ধরনের ঘটনা ফেসবুকে দেওয়া, এই ধরনের মব কোড আনকোড তৈরি করে অ্যাটাকের জায়গায় যাওয়া, এবং এইটার প্রশাসন বলে কোনো জিনিস আছে বলে তো মনে হচ্ছে না। আমি মুক্ত চিন্তা, মুক্ত বুদ্ধি, ভয়ের সংস্কৃতিবাদ, ওগুলো আলোচনা বাদই দিলাম। মানে ওই রকম একটা পরিবেশ হলে তো এটা দরকার ছিল না। কিন্তু এবং এখন কিন্তু অপারেশন ডেভিল হান্ট চলছে। চলছে, হ্যাঁ, সেটা তো একটা আসছে পরে। তাহলে এই যে ঘটনাটা, এটা তো খুবই মানুষের কাছে খুবই একটা কি বলবো যে খারাপ বার্তা, যে আমরা যে 24-এর গণ অভ্যুত্থান যেটা সংগঠিত করলাম, সেটা তো একটা অনেকগুলো আকাঙ্ক্ষার মধ্যে একটা ছিল কোনো ভয়ের পরিবেশ থাকবে না, একটা মুক্ত চিন্তা, মুক্ত বুদ্ধির চিন্তা, দ্বিমত প্রকাশের সাথে মতের থেকে দ্বিমত প্রকাশ, এই শব্দটাও সামনে আসছে। আগে আমরা বলতাম মত প্রকাশ বা মতামতের কথা বলতাম, কিন্তু কংক্রিট ফর্মে যেটা আপনি বললেন যে দ্বিমত প্রকাশের জায়গা থাকবে। এবং সমালোচনার কথাটা, এটা আমাদের প্রধান উপদেষ্টাও একবার বললেন যে মন খুলে তাদের সমালোচনার কথা বলবো। তার মানে তো মানুষ এটা বুঝতে চাইলো যে এইরকম কথাবার্তার জায়গাটায় যাওয়া যাবে। কিন্তু আমরা জানি যে সেইটা ইচ্ছা করলে হয়তো সবটা আমাদের কালচারাল স্ট্যান্ডার্ড সব মিলে আমরা পারবো না, কিন্তু অন্ততপক্ষে সরকার, প্রশাসন, তার কাছ থেকে তো দায়িত্বশীল আচরণ দেখতে চাই। তাহলে সেইটা আমরা কিন্তু দেখতে পেলাম না। এবং আরও এখন সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমাদের হয়তো সময়টাও তো নানা কাজের ব্যস্ততায় কম, কিন্তু এটা দেখলাম যে যারা আগের দিন অ্যাটাক করেছে তারা পুলিশের উপস্থিতিতেই প্রেস কনফারেন্সে কথাবার্তা বলছে। আমি তো বাংলা একাডেমির দায়িত্বপ্রাপ্ত ভদ্রলোক যিনি বলেছেন যে পুলিশকে জানানো হয়েছিল, তো ওনারা কি জানালেন, পুলিশ আর কি দায়িত্ব পালন করবে, তাহলে পুলিশ কাদের পক্ষে কি ভূমিকা পালন করছে, এইটা মানুষের কাছে খুব একটা খারাপ বার্তা যাচ্ছে অনেকগুলো ঘটনা। এবং এই ঘটনাটাই আমাকে প্রযোজক জানাচ্ছেন যে আপনার অডিও ওনারা ঠিকভাবে পাচ্ছেন না, তো আপনার এটা ঠিক করার ফাঁকে আমি যদি একটু জনাব সারোয়ার তুষার আপনার কাছে যেতে চাই। এই যে এই ঘটনাটি যেটা আমি বলছিলাম যে রোববারে কিন্তু
এই মুসান্না আল ফাইয়াজ নামের একজন, তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন এবং তারপরে তিনি বলেছেন যে এই স্ট্যাটাস যেন ভাইরাল করা হয়, নাম নিয়ে, স্টলের নাম নিয়ে এবং প্রকাশকের নাম নিয়ে স্ট্যাটাস দেওয়া হয়েছে। তাহলে তো মানুষের মনে এই প্রশ্ন আসতে পারে যে শাওনকে যদি তার ফেসবুক স্ট্যাটাসের জন্য পুলিশ নিয়ে জিজ্ঞাসাবাদ, ডিবি নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে, তাহলে যখন মুসান্না আল ফাইয়াজ নামে একজন এই ধরনের স্ট্যাটাস দিলেন এবং সেটি বাংলা একাডেমির নজরেও এসেছে, তারপরেও কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া গেল না? আপনাকে ধন্যবাদ এবং আমার দুজন শ্রদ্ধেয় আলোচক, তাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমত এই ঘটনাটা একেবারেই গ্রহণযোগ্য না। তার কারণ হচ্ছে যে আমাদের এখানে যে 21শে বইমেলা হয়, এই বইমেলাটার একটা ওয়ার্ল্ড এক্সপোজার আছে, মানে সবাই এটা জানে। এখন আওয়ামী লীগ প্রচার করতে চাইবে যে তারা না থাকার ফলে এই যেমন অন্য কিছু ঠিকঠাক নাই, বইমেলাও ঠিক নাই, ঠিক আছে, ফলে আমরা কিছু চালাতে পারছি না বাংলাদেশের এই নতুন পরিস্থিতিতে, কেউ যোগ্য না, এই ধরনের প্রচারণাগুলো আওয়ামী লীগ করতে পারবে। ফলে এই জায়গা থেকে যারা উৎসাহী হয়ে এই পোস্টটা দিয়েছেন এবং এক ধরনের অন্যদেরকে উৎসাহী করেছেন যে এই ওখানে একটা তসলিমা নাসরিনের বই পাওয়া যাচ্ছে, সুতরাং আপনারা গিয়ে অ্যাকশন নেন, এটা তিনি ঠিক কাজ করেন নাই। যখন এটা বাংলা একাডেমি নজরে এসেছে এবং তারা পুলিশকে জানিয়েছে, পুলিশ কেন নিষ্ক্রিয় ছিল আমরা জানি না। মানে পুলিশ একটা জিনিস, ইন্টেলিজেন্স আছে কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়া কিন্তু সার্ভেইলেন্সের আন্ডারে, তো তারা উচিত ছিল যে প্রথমত ওই লোকটাকে নিবৃত্ত করা, মানে আমি সাথেই অ্যাকশন নিতে হবে, অ্যারেস্ট করতে হবে, আওয়ামী লীগ যেভাবে কাজ করতে সেভাবে না করলেও অনেক কিছু করা উচিত, মানে করার সুযোগ ছিল, তাকে থামানো যেত এবং তাকে দিয়ে একটা পাল্টা পোস্ট দেওয়ানো যেত যে আমরা পরিস্থিতিটাকে ঠান্ডা রাখি, কারণ এই ধরনের কোনো কিছু আমাদের যদি কোনো কিছু বলার থাকে সেটা আমরা বাংলা একাডেমি প্রশাসন কিংবা পুলিশ প্রশাসনকে বলতে পারি যে আমাদের অমুক জিনিস নিয়ে আপত্তি আছে, তারপর পুলিশ দেখবে। এখন কিন্তু এই ঘটনার পরে একটা তদন্ত কমিটি হয়েছে, সেই তদন্ত কমিটি পুরো ঘটনাটা খতিয়ে দেখছে। এটা আগেই হতে পারতো, এই অনাকাঙ্ক্ষিত ঘটনা হওয়ার আগেই কিন্তু হতে পারতো যে যারা এই ফেসবুক পোস্টটা দিচ্ছে বা নিজেদেরকে অ্যাগ্রিভড দাবি করছে তাদের আসলে সংক্ষুব্ধ হওয়ার কারণটা কি বা সেটা আদৌ যৌক্তিক কিনা। তারপর ওই প্রকাশনীর তরফ থেকে যেমন আমরা কিন্তু জানতে পেরেছি, আমরা একটা দিক কিন্তু আলাপ করছি না। যেমন আমি প্রথমেই বলছি যে এই ঘটনা ঘটার কোনো উচিত ছিল না, বা যারা এই কাণ্ডটা করেছে তাদের আরও ধৈর্যের এবং কাণ্ডজ্ঞানের পরিচয় দেওয়া উচিত ছিল। হ্যাভিং সেড দ্যাট, এই যে প্রকাশনার কথা বলা হচ্ছে, আমরা যদি শুধুমাত্র মুক্ত চিন্তা এবং মুক্তবাগ ইত্যাদির কথা বলে আমরা যদি তার দিকটা আলোচনা না করি, তিনি কী করেছেন এটাও কিন্তু আমাদের এক পেশে আলোচনা হবে। তিনি কিন্তু আগের দিন সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে জঙ্গিবাদী, মৌলবাদী এই ধরনের ট্যাগিং করেছেন এবং তারপর তিনি ওখানে, আপনি যদি ভিডিওটা দেখেন, আমি গতকালকে অন্তত 10 বার ভিডিওটা দেখেছি, তিনি কিন্তু যখন ওই সংক্ষুব্ধ জনতা গেছে তখন সেখানে পুলিশ ছিল, পুলিশ নিবৃত্ত করে নাই, এটা হলো পুলিশের সমালোচনা। উনি কিন্তু তাদের গায়ে হাত তুলেছেন সর্বপ্রথম, এটা আমি পরিষ্কার, আমি নিজে দেখেছি এবং আমার কাছে এটা প্রমাণ আছে। উনি কিন্তু এই কাজটা করতে পারেন না, মানে আমি প্রকাশকের কথা বলছি। এটা করাতে হলো দুই দিক থেকেই এটা একটা জটিল পরিস্থিতি তৈরি হয়েছে। একদিকে যারা অতি উৎসাহী হয়ে একটা স্টলে গিয়ে নিজেরাই আইন শৃঙ্খলা পরিস্থিতি হাতে তুলে নিতে চাচ্ছে, যেটা উচিত না। অন্যদিকে উনি হচ্ছেন কি কেন জানি না, উনিও কিন্তু এদের উপর চড়াও হয়েছেন। ফলে তারা এখন বলতে পারছে আমাদের কারণটা যৌক্তিক, যে আমরা এই প্রকাশনীর বিরুদ্ধে যে অবস্থান নিয়েছি এটা যৌক্তিক, এটা বলার সুযোগ তৈরি হয়েছে। এটা না হলেই ভালো হতো। এখন একটা তদন্ত কমিটি হয়েছে, আমরা আশা করব যে অতি দ্রুত তদন্ত কমিটির রিপোর্টের মধ্য দিয়ে আমরা জানতে চাই যে এই ঘটনাটা কেন ঘটলো এবং বাংলা একাডেমি কেন আগে প্রিএমটিভ ব্যবস্থা নিতে পারলো না, বা বাংলা একাডেমি তো না, মানে পুলিশ প্রশাসন কেন নিতে পারলো না, তারা আইন শৃঙ্খলা জানিয়েছে। এখন এটুকুই বাংলা একাডেমির এখতিয়ার এবং বাকিটা পুলিশের কাজ। মানে মেলার ভেতরকার পরিস্থিতি ঠিকঠাক রাখার দায়িত্ব আসলে পুলিশের, তো সেটা তারা কেন করতে পারলো না এটা আসলে পুলিশকে জবাব দিতে হবে। কারণ এ ধরনের একটা ঘটনাই যথেষ্ট, মেলা মানে যারা বইপ্রেমী তাদেরকে মেলা বিমুখ করার জন্য, তারা ভয় পেয়ে যাবে যে এখন তো মেলায় এই ধরনের অ্যানার্কি হচ্ছে, এই ধরনের বাজে পরিস্থিতি হচ্ছে, বিশৃঙ্খলা হচ্ছে। তো এটা কোনোভাবেই উচিত হয় নাই। এবং আমরা আরও দেখতে পেয়েছি যে এই ঘটনাকে কেন্দ্র করে এখন আরও এক উপদেষ্টার ফেসবুক পোস্টকে কেন্দ্র করে কিন্তু আরও উত্তেজনা তৈরির চেষ্টা চলছে। সেটা আমি মনে করি যে শুধুমাত্র আমাদের ইগো কিংবা গোষ্ঠী রাজনীতির বাইরে এসে আমাদেরকে এই পরিস্থিতিতে আদৌ আমাদের কোনো লাভ হচ্ছে কিনা, বাংলাদেশের যারা আমরা মনে করি যে আমরা অভ্যুত্থানের পক্ষের শক্তি, তাদের আদৌ কোনো লাভ হচ্ছে কিনা, নাকি বাইরের দুনিয়ায় একটা খারাপ মেসেজ যাচ্ছে এর ফলে, যে বাংলাদেশে আসলেই যে প্রচারণাটা আওয়ামী লীগ বারবার প্রতিষ্ঠা করতে যাচ্ছে, এবং তসলিমা নাসরিনও একই প্রচারণা চালাচ্ছেন। কিন্তু তিনি কিন্তু বলেছেন যে খোদ এই মাহফুজ আলম হচ্ছে হিজবুত তাহরির, এবং আমাদের সবাইকে কিন্তু হিজবুত তাহরির সদস্য উনি বানিয়েছেন। ফলে এই প্রচারণাটা আরও, মানে আমাদের এই যারা এই কাজগুলো করছেন তাদের এই কাণ্ড কারখানার মধ্য দিয়ে আসলে এই প্রচারণাটাই আরও সুযোগ পাচ্ছে কিনা, আরো অ্যাক্সিলারেট হচ্ছে কিনা, এটা কিন্তু একটু ভাবার দরকার আছে। মানে যারা উত্তেজনার, কারণ তসলিমা নাসরিন তো একটা ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করছেন এবং তিনি করবেন কাউন্টার ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করতে পারেন, কিন্তু এক্স্যাক্টলি আমি বলছি যে আপনি তার মানে এমন কিছু করা যাবে না যে কাজটা করলে আওয়ামী লীগ কিংবা তসলিমা নাসরিন কিংবা দিল্লি রাষ্ট্রীয় প্রশ্রয় যারা আছেন তাদের আসলে হেল্প হয়। যেমন আপনি দেখবেন এই ঘটনা ঘটার আধা ঘন্টার মধ্যে বাংলাদেশের কোনো পত্রিকা নিউজ করার আগে কিন্তু আনন্দবাজার নিউজ করেছে এটা নিয়ে, এবং বলেছে যে বইমেলা জঙ্গিবাদীদের দখলে, এরকম একটা শিরোনাম। তো এই কারণে আমি বলবো যে আমি আহ্বান জানাবো যারা
যদি আমি খুব যৌক্তিক কারণেও সংক্ষুব্ধ হয়ে থাকি কোনো একটা কিছুর কারণে, যে কোট আনকোট ধরলাম যে আমি মনে করছি যে নাস্তিক্যবাদী বইপত্র থাকা উচিত হবে না, যদিও ওই লোকেরা কিন্তু বলেছেন যে তসলিমা নাসরিনের বিরুদ্ধে তাদের অভিযোগটা হচ্ছে তসলিমা নাসরিন এই আন্দোলনকারীদেরকে হিজবুত তাহরির বলেছেন, এটা হচ্ছে তাদের অভিযোগ। কিন্তু এখন এটা যৌক্তিক কি অযৌক্তিক, আপনি এটা প্রাতিষ্ঠানিক কায়দায় আসা উচিত যে আমরা চাই না ওনার বইটা থাকুক। সেক্ষেত্রে তো তারা বাংলা একাডেমিকে সেটা বাংলা একাডেমিকে বলবে, তারা কোনো সিদ্ধান্তে পুলিশ প্রশাসনকে বলবে, তারা কোনোভাবেই আপনি যদি তার গ্রাউন্ডটা ফলস হয় বা তিনি যদি একটা ভুল গ্রাউন্ডে দাঁড়িয়ে থাকেন ওই প্রকাশক, তাকে গিয়ে তার উপর চড়াও হতে পারেন না এবং ওখানে গিয়ে এরকম বিশৃঙ্খলা তৈরি করতে পারেন না। কারণ আমরা পাশের একটা স্টলের একজন সম্ভবত উনি বই বিক্রেতা, একজন নারী, উনি কিন্তু যেটা ওনাকে বলতে শুনলাম যে আমি দেখেছি যে নারায়ে তাকবীর স্লোগান দেওয়া হচ্ছে। ফলে এটা কিন্তু নারায়ে তাকবীর অনেক ক্ষেত্রে অনেক হয়তো তারা একটা এমনি স্লোগান দিচ্ছে, মানে একটা নর্মাল কারণে, কিন্তু এটা নাস্তিকতা ছড়ালে তাকে হামলা করা যাবে, সেটাই বলছি যে হামলা করার কোনো সুযোগ নাই, কিংবা হামলা সেখানে হয় নাই, তারা একটা উত্তেজনা তৈরি করতে গেছেন। আমি দেখেছি যে ওই লোকটা আগে হাত তুলেছেন, ওই প্রকাশক, সব্যসাচী প্রকাশনী যিনি প্রকাশক, তার দিক থেকে এটা উচিত হয় না। কিন্তু বাদবাকি যে পুরো ঘটনা, এটাই দরকার ছিল না তাদের ওখানে যাওয়া। তারা এখানে বাংলা একাডেমির কাছে জানাতে পারতো, তারা এখানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, পুলিশ প্রশাসন আছে। আমি যে ভিডিওটি দেখেছি সেখানে আসলে অলরেডি ওখানে অনেক মানুষ জড়ো হয়ে গেছেন এবং তারা বলছেন যে কেন ওনার মুখে দাড়ি নাই, ওনাকে কান ধরতে হবে, এই ধরনের বিভিন্ন বক্তব্য দেওয়া হচ্ছিল এবং উনি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছিলেন যে কেন উনি একটি নির্দিষ্ট স্লোগান দিয়েছেন এবং উনি একটি নির্দিষ্ট দলের সমর্থক না, কিন্তু তারপরেও তিনি এই স্লোগান দিয়েছেন। কাজে তিনি যে হাত তুলেছেন সেটি আমি দেখিনি, আপনি বলছেন যে আপনি দেখেছেন। আমার কাছে সেরকম কোনো সংবাদ নেই, কিন্তু না, আমি আপনাকে দেখাতে পারবো, আমি ভিডিওটা দেখেছি। উনি এক পর্যায়ে এই কথা বাকবিতণ্ডার এক পর্যায়ে, এটা ঠিক যে আপনি যেগুলো বললেন যে প্রশ্নগুলো ওনারা করেছেন, এই প্রশ্নগুলো অনধিকার চর্চা, এটা কেউ করতে পারে না। কিন্তু উনি যে গায়ে হাত তুলেছেন এটা এবং পুলিশ মাঝখানে দাঁড়িয়েছিলেন, সেটা ভিডিওটা আমি পরিষ্কার দেখেছি, আমি দরকার হলে আপনাকে দেখাতে পারবো। আমি বলছি পুরো দিক থেকে কিন্তু বাড়াবাড়ি আছে। যারা প্রথমত এই এক ধরনের মব সৃষ্টি করার চেষ্টা করেছে তাদের দিক থেকে তো বাড়াবাড়ি আছেই। উনিও এই পরিস্থিতিটা ঠিকমতো হ্যান্ডেল করতে পারেননি। এটা হতে পারে যে উনি ওই সময় আতঙ্কগ্রস্ত এগুলো করতে থাকতে পারেন, কিন্তু তবুও আপনি কিন্তু কারো গায়ে হাত তুলতে পারেন না। তো এই পুরো ঘটনায় আমার আহ্বান থাকবে যে একটা তদন্ত কমিটি হয়েছে, তারা জাস্টিস করতে হবে, পুরো ঘটনায় যার যেটুকু দায় সেটুকু দিতে হবে এবং এই মেলায় যেন আর এই ধরনের ঘটনা না ঘটে সেটার ব্যাপারে সতর্ক থাকতে হবে। আচ্ছা, জনাব শহীদুল ইসলাম বাবুল, আপনার কাছে যেতে চাই। এই ঘটনার পরের ঘটনাতে যদি আসি, ঘটনার পর দিন তীব্র নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা, বিবৃতি দিয়েছেন তিনি। বিবৃতিতে তিনি বলেছেন যে অন্তর্বর্তী সরকার, পুলিশ এবং বাংলা একাডেমি কর্তৃপক্ষকে এই ঘটনার তদন্ত এবং দোষী ব্যক্তিদের বিচারের আওতায় আনার নির্দেশ দিয়েছেন এবং এর মধ্যে অলরেডি একটি তদন্ত কমিটি গঠনও হয়ে গেছে, 7 সদস্যের তদন্ত কমিটি। আপনি কতটা আশাবাদী যে এই যে নির্দেশ, যে বিচারের আওতায় আনার যে নির্দেশ দেওয়া হয়েছে সেটি বাস্তবায়িত হবে, এই বিষয়ে আপনি কতটা আশাবাদী? অবশ্যই আমি এটাকে ইতিবাচকভাবে দেখি এবং এই কালচার তো ছিলই না বাংলাদেশে দীর্ঘদিন। বইমেলায় শুধুমাত্র নির্দিষ্ট গোষ্ঠীর বই, পছন্দের মানুষদের বই বিক্রি হইতো, স্টলও করতে দেওয়া হয় না বিগত দিনে। হ্যাঁ, এবং এখানে ধর্মীয় কোনো বই একদম ছিলই না এবং অনেকের বই এখানে নিষিদ্ধ ছিল, আমি নামও জানি অনেকের। কিন্তু সেই পরিবেশ তো এখন নাই। আমরা ফ্যাসিবাদকে উৎখাত করেছি। ওই আমাদের দুইজন বক্তা সারার তুষার এবং প্রিন্স ভাই খুব ঠিকই বলেছে যে এই মত প্রকাশের এই দিনে মুক্ত মত প্রকাশের সকল ফুল ফুটতে দাও, সকল মত প্রকাশ হবে, এটাই আমাদের কামনা। ওই যে ভলতেয়ারের সে বিখ্যাত উক্তি, তোমার মতের সাথে আমি একমত নাও হতে পারি, কিন্তু তুমি যাতে বলতে পারো তার জন্য আমি লড়াই করে প্রয়োজনে জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি। তো একটা কল্যাণ রাষ্ট্রে, একটা গণতান্ত্রিক রাষ্ট্রে তো সেটাই হবার কথা। যদিও তসলিমা নাসরিন তার মতের সাথে আমরা একমত না, তিনি সামাজিক বিদ্বেষ তৈরি করেন, তিনি সামাজিক অস্থিরতা তৈরি করেন, তিনি ওপারে বসে ধর্মীয় উস্কানি, সাম্প্রদায়িক দাঙ্গা, এই ধরনের ইয়েও আছে। কিন্তু মুক্ত মতের নামে, ন্যারেটিভের নামে আপনি এইগুলোও তো করতে পারেন না, সমর্থনযোগ্য না। কিন্তু আবার সেটাকে বিচ্ছিন্নভাবে কেউ গিয়ে হামলা করবে, এর জন্য আইন থাকবে, আদালত থাকবে, হ্যাঁ, নিয়ম থাকবে, সেটাই হবার দরকার। ওই মেলায় যেটা হয়েছে, নাসরিনের বই প্রকাশ ঘিরে এরকম ঘটনা ঘটেছে সেটিও কিন্তু নয়। এর আগে একজন অভিনেত্রী, তিনি শোরুম উদ্বোধন করতে যাচ্ছিলেন, তাকে এগুলো কোনোভাবেই নারী ফুটবলারদের খেলা নিয়ে বাধা দেওয়া হয়েছে। না, নারী ফুটবলার, অসংখ্য নারী ফুটবলের খেলা হচ্ছে, এগুলোও হচ্ছে। ওইখানে একটা ভিন্ন ব্যাপার ছিল, ফুটবল খেলা, নারী ফুটবল খেলা বন্ধ, বিষয়টা ওরকম না, একেবারে মানে ওভারঅল বলে দিলে হবে না, হচ্ছে, এটা সত্য। এটা সরকারের লোকরাই ভালো জবাব দিতে পারবে কেন হচ্ছে। এর জন্য আমরা লড়াই করি নেই। হ্যাঁ, নিশ্চয়ই এখানে সমস্ত মানুষ থাকবে, নারী ফুটবলার থাকবে, এখানে মুক্ত মত থাকবে, এখানে ভিন্ন মত থাকবে, এখানে হিন্দু থাকবে, এখানে মুসলমান থাকবে, এখানে বিশ্বাসী থাকবে, এখানে অবিশ্বাসী থাকবে। একটা গণতান্ত্রিক কালচার তো সেটাই, বহুত্ববাদ যেটার কথা বলা
হয়েছে বা মানবিকতার কথা যেখানে বলেছে, উন্মুক্ত মত যেখানে বলেছে, সেই জন্য আমরা লাগেছে। তবে হ্যাঁ, আমাদের এই নতুন ব্যবস্থা যেটা 6 মাসের ব্যবস্থা, এর মধ্যে ব্যত্যয় হয়েছে, এর মধ্যে তাদের অক্ষমতা অনেক জায়গায় আমরা স্পষ্ট হয়েছে, এগুলো আমরা দেখছি। আবার সরকারের পক্ষ থেকে সেগুলো কভার করবার চেষ্টাও করা হচ্ছে। যেমন আপনি যেটা বললেন, প্রধান উপদেষ্টা একটা কমিটি গঠন করেছেন, হ্যাঁ, বা ওনাদের ভুল হলে সেটা সংশোধন করবার চেষ্টা করেছেন, রাষ্ট্র যাতে এগুলোকে কোনো প্রশ্রয় না দেয়, এবং এগুলোকে এখন সময় এসছে আমার ধারণা, এবং সরকারের পক্ষ থেকে দায়িত্বশীলদের পক্ষ থেকে কিন্তু এই 2-3 দিনে আমি দেখছি খুব পজিটিভ একটা ভাইব বা বার্তা আসছে। এবং আমি বিশ্বাস করি এই যে একটা ওই যে বলে না, বড় না হলে ছোট হয় না, এই যে যা কিছু ঘটলো এটা কোনোটাই কাম্য না, কোনোটাই সুস্থ সমাজের বার্তা বহন করে না। তবে একটা কথা আছে না, বড় না হলে ছোট হয় না। আমি দেখছি তো ইদানিং আমি 2-3 দিন দেখছি যে অনেক মানুষ যারা অনেক কট্টরপন্থী অবস্থান করতে, তারাও কিন্তু বলছেন যে এটা অব্যাহত থাকতে পারে না, এটা চলতে পারে না, বা এটা হওয়া উচিত না। সরকারের পক্ষ থেকেও তারা করেছে, তাদের দুর্বলতা আছে, তাদের ব্যর্থতা আছে, বা তাদের দায়সারা একটা ভাবও ছিল। আমি বিশ্বাস করি যে সমস্ত ঘটনার মধ্য দিয়ে এই 6 মাস পরে আমরা আবার নতুন ঐক্য বা নতুন উদ্যম শুরু হবে। ওই যে বড় হয়ে ছোট হওয়ার একটা যে ব্যাপার, সেই জায়গায় আমরা আসবে, একটা কিসের থেকে শৃঙ্খলা আপনার আসবে। মনে হচ্ছে যে নতুন ঐক্য? না, কিছু মনে হচ্ছে এই যে যেমন আমরা সরকারকে উদাসীন দেখেছি 4-5 দিন আগে, বা সরকারের নাকি বাহিনী, কালকে প্রধান আমি বলছি উপদেষ্টার সাথে বৈঠকের পর থেকে আপনাদের না এরকম বৈঠকের পরে কথা, বৈঠকের কথা বলছি না। বৈঠকে আমরা তো বলছি আমাদের বক্তব্য, আমরা বলছি আমরা তো সরকার না, সেটা আগেও বলছি, সবসময় বলছি, এখনো বলছি। আমি সরকারের মধ্যে আমি দেখছি তাদের একটা বোধোদয় বা করা একটা স্পষ্ট বার্তা তারা কিন্তু দিয়েছেন যে এই ধরনের মব, এই ধরনের বিশৃঙ্খলা, এই ধরনের আইন হাতে তুলে নেওয়া, এগুলোর বিরুদ্ধে তাদের একটা কঠোর অবস্থানের প্রধান উপদেষ্টাও বলেছেন, উপদেষ্টা আরেকজন আজকে আমি দেখলাম বলেছেন তার ফেসবুকে, সুন্দরভাবেই বলেছেন। এবং আমাদের বিভিন্ন শ্রেণী পেশা স্টেক হোল্ডাররাও কিন্তু, এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ফলো করি, সেখানেও একটা পজিটিভ ভাইব আছে এই সমস্ত কিছুর অ্যানার্কির বিরুদ্ধে। এটা একটা ইতিবাচক দিক বলে আমি মনে করি। জনাব রুহিন হোসেন প্রিন্স, আপনার সাথে যখন কথা বলছিলাম, আসলে আমি জানি না দর্শকরা কতটুকু শুনতে পেরেছেন আপনাকে এই বিষয় নিয়ে যদি বলতে চান, এবং যেটি জনাব শহীদুল ইসলাম বাবুল বলছিলেন যে এক ধরনের পজিটিভ ভাইব উনি দেখতে পাচ্ছেন, এবং মনে হচ্ছে যে মবের বিরুদ্ধে সরকার একটা কঠোর অবস্থানে নিচ্ছে। আপনার কি সেরকম মনে হচ্ছে? না, আমি প্রথমে হয়তো না শুনতে পারলে আমি রিপিট খালি করি না, ছোট করে খালি এটা বলতে চাই যেটা আমাদের দুজন আলোচকই বলেছেন। কারণ প্রথমত এই ঘটনা একেবারে তো কাম্য না, এ ব্যাপারে হয়তো কারোর কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। কিন্তু বাংলা একাডেমি বিশেষভাবে এটা তো খুবই ক্ষোভের কথা যে তারা পুলিশ প্রশাসনকে বলার পরে পুলিশ প্রশাসন দায়িত্ব পালন করলো না। এটা আরও বেশি ক্ষোভের কথা। এবং এই ধরনের ঘটনা যদি অব্যাহত থাকে তাহলে বইমেলা সম্পর্কে এবং অন্য কিছু সম্পর্কে যে ধরনের নানা ধরনের নেতিবাচক ঘটনা ঘটবে, যেটা আমাদের কাছে কাঙ্ক্ষিত না। এই আরেকটা কথা ওই সময় আমি বলার চেষ্টা করেছি যে প্রধান উপদেষ্টাকে তাহলে ঘটনাটা এরকমই যে ওনাকেও বিবৃতি দিতে হলো। এবার এই ধারাবাহিকতায় যদি বলি, আপনি যে কথাগুলো আরও বললেন যে আমাদের নারী ফুটবল অনেক জায়গায় বললেন, এবং সেইটাকেও একটু খেয়াল করেন যে যেটা আমাদের ভাইও বললেন যে এই ধরনের এনআরকির বিরুদ্ধেও কিন্তু এখন এই 6 মাসে অনেকেই নানাভাবে কথা বলছে, সরকার থেকে শুরু করে অন্যরা। তার মানে এটা তো সত্য যে অনেক ধরনের এনআরকি এখানে চলছিল বা এখনও চলছে, এটাকে অস্বীকার করার কোনো কারণ নেই। আমি জিনিসটাকে এইভাবে দেখতে চাই যে ধরেন এত বড় একটা গণঅভ্যুত্থান তো সংগঠিত সবাই মিলে করা হলো, আমরা করলাম। এখন এই ধরনের গণঅভ্যুত্থানের নানা শক্তি থাকে এবং সেই শক্তিগুলো যার যার মতো আপার হ্যান্ড নিতে চাইবে, এটা মনে রাখতে হবে। কারণ আপার হ্যান্ড নিতে চাইবে, কিন্তু দায় দায়িত্বটা কার? সরকারের। এবং এই সরকারের তো এত সমর্থন আছে, যারা সমর্থন আমরা সবাই মিলে করছি তারা তো সবাই পজিটিভ অ্যাটিটিউডের কথা বলে। যে তুষার এখানে যে কথাগুলো বললেন, তার মানে যে আমরা যে পজিটিভ অ্যাটিটিউডে তাকে সমর্থন করছি, যে যার যার মত থাকবে, আপনি নিয়ম মতো করেন, এবং এমন কিছু ঘটনাকে প্রশ্রয় দেওয়া যাবে না যা আমাদেরকে গণঅভ্যুত্থানের চেতনাকে ক্ষতিগ্রস্ত করে, এবং আমাদের যাদেরকে আমরা এখানে হটিয়ে দিলাম তারাও বিশেষ সুবিধা পায়। সেই জন্য আপনাকে বরঞ্চ আরও বিশেষ নজর রাখতে হবে। আর আমরা যে জায়গা থেকে উত্তরণ ঘটিয়ে যে গণতন্ত্রের পথে যাত্রা করছি, তা সেই জায়গায় তো আস্তে আস্তে এই জিনিসগুলো মেরামত করে আপনার আগানোর পথটাকে পরিষ্কারভাবে এগিয়ে নিতে হবে। সেই ক্ষেত্রে আসি, এখনো পর্যন্ত আমার যেটা বুঝ সেটা হচ্ছে যে সরকার মাঝে মধ্যে বিবৃতি দিয়েই অনেক সময় মনে হচ্ছে ক্ষান্ত হচ্ছে। সরকারকে আরো ক্ষিপ্রতার সাথে দৃঢ় ভূমিকা নেওয়া দরকার। অবশ্যই, শিওর। এইটা না হওয়ার মধ্য দিয়ে কিন্তু এখনো পর্যন্ত তারপরে এক ধরনের আস্থা আনার মতো সিগন্যাল আমি দেখতে পাচ্ছি না। কারণ আপনি যখন এখানে বললেন যে এখন অভিনেত্রী এই জায়গায় হয়তো উদ্বোধন করতে যে সংকটে পড়ছে, তিনি একটা ফেসবুক স্ট্যাটাসের কারণে তার বিরুদ্ধে যে ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে, কিন্তু অনেকের বিরুদ্ধে নেওয়া হচ্ছে না। হ্যাঁ, এক্ষেত্রে
আমরা নানা পথ আগের মতো ওই ধরনের ফ্যাসিস্টিক সরকারের মতো ভূমিকা নেব না। আমাদের অনেক উপদেষ্টা এটা বলেছেন, সে ব্যাপারে আমি একমত, এটা নিয়ে আমার কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। তাহলে তাকে তো ক্ষিপ্রতার সাথে যেভাবেই বলেন, নিবৃত্ত করা বলেন, এইটাকে অন্যভাবে বলেন। কালকে থেকে আজকে পর্যন্ত মনে হয় একজনকে আটকের ঘটনা ঘটেছে এই ঘটনায়, কিন্তু আচ্ছা। ভিডিওতে তো দেখা যাচ্ছে আসলে কারা করেছে কি করেছে। আমি তো বলে আগের আপনি দেখবেন যে পুলিশের সামনেই তারা, কারণ আমি বললাম যে ওইটা আমি জানতাম না যে বাংলা একাডেমি পুলিশকে আগে থেকে এটা বলে দিয়েছে, কিন্তু তারপরে পুলিশের উপস্থিতিতে কিভাবে প্রেস কনফারেন্স করে বলে। আমি কোনো অভিযোগের জায়গায় না যেয়ে কথাটা বলতে চাইছি, আপনি যদি এই ধরনের ঘটনাগুলো না করতে পারেন, তাহলে এক তো জনগণের কাছে আপনি আপনার বিশ্বাসযোগ্যতা আনতে পারবেন না, আর বারবার মনে রাখতে হবে। ওই কথাটা হয়তো আমরা শেষে বলতাম, কিন্তু এখানেও বলছি যে বিরুদ্ধের শক্তি আছে তারা কিন্তু নানা ধরনের সুযোগ পেয়ে যাবে। আমাদের একটা বিরতিতে যেতে হবে। বিরতিতে যাওয়ার আগে জনাব সারওয়ার তুষার, আপনার কাছে আমি একটি প্রশ্ন রেখে যেতে চাই, যেটা আমি বিরতি থেকে ফিরে এসে উত্তরটা নিব। সেটি হচ্ছে যে গত সপ্তাহের বুধবারে আপনি আমাদের অনুষ্ঠানে এসেছিলেন এবং সেই দিনই আসলে যে শেখ হাসিনার ভাষণ এবং তার পরবর্তী যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো ঘটেছিল, এবং আপনার নিশ্চয়ই মনে আছে যখন আপনাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি বলছিলেন যে এই কার্যক্রমটা কাদের আপনি জানতেন না, এই কর্মসূচি কারা দিয়েছে আপনি জানতেন না। সেদিন ঘোষণা দিয়ে 32 নম্বরে ভাঙচুর শুরু হয়। এর পরের কয়েকদিনে আমরা দেখলাম যে আরও 35 জেলায় বিভিন্ন আওয়ামী লীগের নেতাদের ঘরবাড়িতেও হামলা হয়েছে, ভাঙচুর হয়েছে। তো সেদিন আপনি বলেছিলেন জানেন না, এরপরে তো 6 দিনের মতো গেল। তো এই 6 দিনে কি জানতে পেরেছেন কিনা যে এই কর্মসূচিটা কারা দিয়েছিলেন, এবং সেই বিষয়টা যদি একটু পরিষ্কার করেন আমাদের দর্শকদের। একটা বিরতি থেকে ফিরে এসে আমরা এই আলোচনায় যাব। দর্শক, একটা বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি কিছুক্ষণ পর, সাথে থাকি। দর্শক, ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক অনুষ্ঠানে আবারও ফিরে এলাম। আপনাদের সাথে আছি আমি নাজনীন নাসির দোলা। বিরতির আগে সারওয়ার তুষার, আপনাকে জিজ্ঞেস করছিলাম যে গত বুধবার আপনি যখন আমার প্রোগ্রামে এসেছিলেন সেদিনই আসলে 32-এ হামলার ঘটনাটি ঘটে, এবং তখন আপনাকে জিজ্ঞাসা করেছিলাম যে এটি আসলে কাদের কর্মসূচি, কেননা আপনি বলেছিলেন যে আপনি এই কর্মসূচি সম্পর্কে জানতেন না, যদিও আগে ঘোষণা দিয়ে ফেসবুকে এই কর্মসূচি করা হয়েছে। আমি জানতে চাচ্ছিলাম যে এরপরে তো বেশ কিছুদিন গেছে, এখন কি জানতে পেরেছেন কিনা যে কর্মসূচিটা আসলে কাদের ছিল? এটা আসলে জানানোর দায়িত্ব সরকারের, যে সরকার বলবে যে এটা অমুকে করেছে, কিংবা একটা তদন্ত হওয়া উচিত, যেটা সরকার বিবৃতি দিয়েছে। কিন্তু শুধু বিবৃতি না, উচিত হচ্ছে যে এই ঘটনাটা আসলে কে করেছে, কিংবা আদৌ এটা স্যাবোটেজ কিনা, এটা তারা বললে, তাদের দিক থেকে বললে সেটা যৌক্তিক এবং দায়িত্বশীল হয়। আমরা শুধু যেটা করতে পারি সেটা হচ্ছে স্পেকুলেশন, আমাদের একটা অনুমান করতে পারি। কারণ আমি যদি বলে দিই যে অমুক পক্ষ জড়িত, এটা আমার দিক থেকে দায়িত্বশীল হবে না বা বলার উচিত হবে না। তবে আমরা বেশ কিছু ইউটিউবারের স্ট্যাটাস দেখছিলাম এবং তারা মানুষকে আহ্বান জানাচ্ছিলেন, মোটামুটি আহ্বান কারা জানিয়েছে সেটা বোঝা যাচ্ছে, কিন্তু কারা অংশগ্রহণ করেছে সারা দেশে এবং এত দ্রুত রেসপন্স করেছে, এক্ষেত্রে আমার অবজারভেশন দুইটা। একটা হচ্ছে যে এটা স্বতঃস্ফূর্ত বিক্ষুব্ধ জনগণের এটা একটা উপস্থিতি আছে, মানে পার্টিসিপেশন আছে, এটা বোঝা যায়। কিন্তু শুধু তারা করেছে এরকম আমার কাছে মনে হয় নাই, কারণ স্বতঃস্ফূর্ত জনগণ এত তাড়াতাড়ি করে না, এটা কাউকে না কাউকে অর্গানাইজ করতে হয়। তো সেটা অর্গানাইজ করার ক্ষেত্রে আমি কোনো রাজনৈতিক দলের নির্দেশনা দেখি নাই যে কোনো রাজনৈতিক দল বলেছে আপনারা এটা করেন, বরং প্রত্যেকটা রাজনৈতিক দলের জায়গা থেকে পরিস্থিতিকে শান্ত রাখার কথাই বলা হয়েছে। কিন্তু অনেক জায়গায় অনেক রাজনৈতিক দল কিংবা অনেক রাজনৈতিক শক্তির নেতাকর্মী কিংবা সংগঠক তারা অংশ নিয়েছেন বলেই মনে হচ্ছে আর কি, এটুকু দেখে আলামত দেখে বোঝা যাচ্ছে। এখন তো সরকারের 6 মাস চলে গেল, তো এর মধ্যে হচ্ছে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ারও আছে, তারপরও ঘোষণা দিয়ে যখন ভাঙচুর করে বা ঘোষণা দিয়ে যখন বইমেলার স্টলে হামলা করে, তখন আসলে এই সরকারের সক্ষমতা নিয়ে কি মানুষের মনে এক ধরনের প্রশ্ন তৈরি হয় কিনা? মানুষের মনে প্রশ্ন তৈরি হয় কি হয় না, ধরেন প্রশ্ন তো তৈরি হয়, আমাদের মনেও প্রশ্ন তৈরি হয়, এবং আমরা বুঝিও যে একটা সক্ষমতার যে সীমাবদ্ধতা আছে এটা তো পরিষ্কার, আমরা সবাই বুঝি। কিন্তু গ্রেটার কজের কারণে আমরা এই সরকারকে সমর্থন করে যাচ্ছি। কিন্তু আমাদের এই কি মনে হওয়া না হওয়ার চেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে দিল্লি এবং আওয়ামী লীগ দেখাতে চায় যে বাংলাদেশে এই মুহূর্তে কোনো সরকার নাই, বাংলাদেশে একটা মব রুল চলছে। ওই প্রচারণাটাই আসলে হালে পানি পায়, যখন কিনা এরকম আগের থেকে সংঘবদ্ধ প্রচারণা হয়, তারপর হওয়ার পরে সরকার কোনো ব্যবস্থা নেয় না, ঘটনা ঘটতে থাকে এবং ঘটনা ঘটার পরে সরকার একটা বিবৃতি দিয়ে দায় সারে, তখন কিন্তু যে বাংলাদেশে এই মুহূর্তে কোনো সরকার নাই এবং বাংলাদেশকে আওয়ামী লীগ ছাড়া কেউ ম্যানেজ করতে পারবে না, মানে ঠিক ট্র্যাকে রাখতে পারবে না, এই যে প্রচারণাটা, এটাতেই হালে পানি পায়। ফলে আমি জানি না যে যেমন উপদেষ্টা মাহফুজ আলমও দুটো ঘটনাতেই কিন্তু উনি ফেসবুকে লিখেছেন, কিন্তু এটা লেখা ঠিক আছে, উনি ওনার জায়গা থেকে লিখেছেন, আমরা সাধুবাদ জানাই। কিন্তু সরকারের উচিত হচ্ছে, মানে এই যে সংস্কার অনেকগুলো হচ্ছে না, প্রধানত আমি এখন যেটা আমার উপলব্ধি আর কি, আমরা তো নির্বাচন সংস্কার এগুলো নিয়ে আপনার এখানেও আমি প্রচুর কথা বলেছি, বিএনপির দিক থেকে বিএনপি নির্বাচন বলতেই থাকবে, কিন্তু প্রধানত আমি এই মুহূর্তে আমার উপলব্ধি হচ্ছে যে পুলিশকে রিঅ্যাক্ট করতে হবে। পুলিশ একদম প্রায়োরিটির ভিত্তিতে সংস্কারটা হওয়া উচিত পুলিশের, এবং পুলিশকে আমরা যতক্ষণ পর্যন্ত এস্টাবলিশ করতে না পারছি ততক্ষণ পর্যন্ত এই যে স্থানীয় সরকার নির্বাচন, জাতীয় নির্বাচন থেকে শুরু করে সংস্কার কোনো কিছুই কিন্তু আমরা আসলে করতে পারবো না। কারণ আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি ঠিক না থাকে বাকি সব কোনো কিছুই আসলে কাজে আসবে না। তো আইন
শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার জন্য সরকারের 1 নম্বর প্রায়োরিটি এখন হওয়া উচিত পুলিশকে দরকার হলে নতুন নিয়োগ দেওয়া উচিত, তরুণদেরকে নতুন নিয়োগ দেওয়া উচিত। সেক্ষেত্রে যে ডেভিল হান্ট যেটি তারা চালু করেছেন সেটি আসলে কতটা ডেভিল মনে হান্ট হয় যে তো- সহযোগিতা না, করছে? আমি আসবো, আমি একটু জনাব শহীদুল ইসলাম বাবুল আপনার কাছে যেতে চাই। কাল আপনারা আপনাদের দল এর একটি প্রতিনিধি দল গতকাল বিএনপি মহাসচিবের নেতৃত্বে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন এবং সেখানে বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়েছে। মূলত যেই জিনিসটি আমি দেখেছি যে খবরে উঠে এসেছে সেটি হচ্ছে যে বিএনপি মহাসচিব বলেছেন যে ডিসেম্বরে নির্বাচন দেওয়ার ব্যাপারে এক ধরনের ইতিবাচক মনোভাব দেখিয়েছেন প্রধান উপদেষ্টা এবং বিএনপি সেই দাবি আবারও জানিয়ে এসেছে। এর আগের বার আপনারা 1 বছরের কথা বলেছিলেন, অর্থাৎ এই বছরের জুন পর্যন্ত সময়টা ছিল, এখন সেটি ডিসেম্বর পর্যন্ত গেল। কিছুটা কি নমনীয় অবস্থা? না, নমনীয়। এখন এই সরকার তো আমাদেরই আন্দোলনের ফসল। আসলে এই সরকারকে বিপদে ফেলা বা তাদেরকে চাপে ফেলা এইটাও কোনো কাজ না। দল হিসেবে বিএনপি রেসপন্সিবল জায়গায় আছে। হ্যাঁ, যে বিএনপি আলোচনার মাধ্যমে 1 মাস 2 মাস 3 মাস 6 মাস সামনে হবে পিছনে হবে এটা না। যদিও বিএনপিকে বারবার মিসকোট করা হয় যে বিএনপি নির্বাচনের জন্য মনে হয় পাগল হয়ে গেছে, এই কথা তো ঠিক না। নির্বাচন না হলে কি হয় এই কথাগুলো আমরা আগে থেকে বলছিলাম যে এই গভর্নমেন্ট একটা স্টেবল গভর্নমেন্ট না, এই গভর্নমেন্ট একটা পার্মানেন্ট গভর্নমেন্ট না, এই গভর্নমেন্ট একটা ইলেক্টেড। আমি শেষ করি। আমি বলছি আপনি দেখছেন না লক্ষণগুলো যে আপনি এতক্ষণ এত কথা বললেন কি কারণে? সরকারের দুর্বলতা। আর সরকারের কাছ থেকে আমরা একেবারে সুপারম্যান বা তারা যে সেটা করবে সেটা তো না, সরকারের তো অনেক দুর্বলতা আছে। এই ধরনের সরকারের এই দুর্বলতা থেকে থাকে, সেই জন্যই নির্বাচনটা। অনির্বাচিতের কথা বলছি না, এইখানে একটা যে অন্তর্বর্তী সরকার আসছে বা অনির্বাচিত সরকার যাই বলেন, তাদের তো দুর্বলতা আছে, এটা তো সত্য। কারণ নানান জায়গা থেকে নানান মানুষ আইনে একটা টিম তৈরি করা হয়েছে, আরামবাগ থেকে, মোহামেডান থেকে, আবাহনী থেকে, নানান টিম থেকে। এই টিম তো ফাংশন করা এত সহজ বিষয় না বাংলাদেশের মতো একটা রাষ্ট্রে। এখানে একটা ইলেক্টেড গভর্নমেন্ট লাগে এবং একটা সেন্ট্রাল কমান্ড লাগে। প্রফেসর ইউনূস সাহেব কি বলছেন, ওনার উপদেষ্টা তার ভাষা হয়তো বোঝেন না অনেকেই। উনি একরকম বলেন উপদেষ্টা, যেটা একটা নির্বাচিত সরকারে হয় না সাধারণত। এই যে পুলিশ বাহিনীর কথা বলা হলো, আপনি এখনই পুলিশ নিয়োগ অবশ্যই দেওয়ার প্রয়োজন আছে, দেওয়ার দরকার আছে। সেই পুলিশ নিয়োগ হবে, তাদের ট্রেনিং হবে, তারপরে তারা প্রমোটেড হবে, তারপরে তারা পোস্টিং পাবে, কাজ করবে। এই সময়টা তো নাই। একটা জাতিরাষ্ট্র ধ্বংস হইতে বা বিশৃঙ্খলা তৈরি হইতে 1 মাস 2 মাস 6 মাসের বেশি সময় লাগে না। আমরা পুলিশও নিয়োগ দেবো, আমরা নির্বাচনও করব, আমরা আইন শৃঙ্খলাও ঠিক করব, সব কাজ সরকারকে করতে হয়। সরকারকে দশরথী হইতে হয়, 10 হাত। সেই জায়গাটা সংকট আছে, নানাবিধ জাতীয় আন্তর্জাতিক নানান ধরনের ক্রাইসিস তৈরি হয়েছে। এই কথাগুলো অনেকদিন থেকে আমরা বলে আসছি যে শুধু বিএনপি ক্ষমতায় যেতে চায়, নির্বাচন এই জন্য প্রয়োজন না। একটা শক্তিশালী গভর্নমেন্ট, একটা ইলেক্টেড গভর্নমেন্ট, মানুষের গভর্নমেন্ট যদি হতো তাহলে কিন্তু অনেক সমস্যা। শুধু পুলিশ কি করবে, শুধু সরকার কি করবে? সরকারের সাথে যদি রাষ্ট্র থাকে, সরকারের সাথে যদি রাজনৈতিক দল থাকে, মানুষ থাকে যারা কমান্ড ফলো করবে, যে এই কমান্ড কি কমান্ড দিতে হবে, সেই কমান্ড একেবারে ফ্রম টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত মানুষ ওন করবে পুলিশের সাথে, আইন শৃঙ্খলা বাহিনীর সাথে। সেটাই হলো বাস্তবতা হবার কথা। যে প্রবলেম, নানাবিধ সমস্যার আবর্তে আমরা ঘুরপাক খাচ্ছি এবং সরকারের পক্ষ থেকে এখন নির্বাচন এগিয়ে আনা হচ্ছে। আমি জানি না আবার কয়দিন পরে তারা না কয় যে স্যারেদেমা খাইন্দাবাসী অবস্থা আরো তাড়াতাড়ি করি, সেটা কথা না। কথা হলো যে নির্বাচনটা কেন প্রয়োজন, এইটা যখন আমরা বলি তখন আপনারা বলেন বিএনপি ক্ষমতায় যাওয়ার লাগে পাগল হয়ে গেছে। এটা তো কোনো কথা হতে পারে না। দেশ তো চলছে না, নানান ধরনের সংকট, আন্তর্জাতিক এইড এগুলা এই ধরনের সরকারের ক্ষেত্রে আসে না। আমাদের মতো দেশে সেই বাস্তবতা এখন নাই ধারণ করবার মতো, অর্থনৈতিক বাস্তবতাও নাই যে ইলেক্টেড গভর্নমেন্ট না হলে তারা এখানে করবে না। যে পুলিশের কথা বলেন, পুলিশও জানে যে একটা এটা একটা টেম্পোরারি গভর্নমেন্ট। হ্যাঁ, আপনি আরো 6 মাস তার মেয়াদ বাড়াই দেন, তাতে কি হলো? তারা জানে যে এটা টেম্পোরারি গভর্নমেন্ট। এই গভর্নমেন্টের কমান্ড তারা কতটুকু শুনবে কতটুকু শুনবে না সেটা তারাও তো বুঝে। রাজনৈতিক সরকার আসলে পরিস্থিতি চেঞ্জ হবে, এটা স্বাভাবিক, এবং পুলিশও কাজ করতে তখন বাধ্য হবে। এবং যে রাজনৈতিক সরকারের সেই কমান্ডও থাকবে, একজন স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রী যখন কমান্ড করবে তখন যেভাবে কাজ হবে। আর এই যে স্বরাষ্ট্রমন্ত্রী, উনি নিশ্চয়ই ভালো মানুষ। উনি কি বলেন ওনার ভাষা আমি বুঝি না, আমার ভাষাও উনি বুঝেন কিনা আমি জানি না। জনাব বাবুল, রাজনৈতিক সরকার তো ছিল, সেটির অভিজ্ঞতা কি আমাদের খুব ভালো হয়েছে? গণতান্ত্রিক সরকারের অভিজ্ঞতা অনেক ভালো। আপনি 91 to 96 আওয়ামী লীগের গভর্নমেন্ট যদি দেখেন, এই 2013 to 2024 গভর্নমেন্ট ফার অ্যান্ড ফার ডিফারেন্স। হ্যাঁ, তো আপনি কেন বলবেন না? এখন রাজনৈতিক গভর্নমেন্ট শুধু হাসিনা রাতের গভর্নমেন্টের কথা আপনি বললে সেটা ডিফারেন্ট কথা, আমি ওই গভর্নমেন্টের কথা বলছি না। এখন যদি এই বিষয়টি নিয়ে আপনারা গতকাল একটি চিঠি দিয়েছেন প্রধান উপদেষ্টার সাথে দেখা করার সময়, এবং সেখানে আপনারা উল্লেখ করেছেন যে বেশ কিছু অভিযোগের কথা জানিয়েছেন, যেখানে একটি হচ্ছে যে সরকার 6 মাসেও পলাতক স্বৈরাচার তাদের দোসরদের আইনের আওতায় আনতে সফল হয়নি। আপনার কি মনে হয় যে আপনারা ক্ষমতায় থাকলে সফল হতেন বা এটি
এত তাড়াতাড়ি এটা হাইপোথিসিস, কি হইতো না সেটা যদি সরকার হইতো তাহলে বুঝতাম। আমি তো বললাম যে এই ধরনের সরকারের দুর্বলতা অনেক থাকে সাধারণত, হ্যাঁ, এবং সরকারের ধারণ গঠন নানান ধরনের ব্যাপার আছে। আমি ডিটেইলস আলোচনায় জানি তাহলে বুঝি বয়স, বাস্তবতা, সিনিয়র জুনিয়র অনেকগুলা বিষয়, এক গাছের সাল এক গাছের বাকল মিলে একটা সরকার হয়েছে। বিএনপি দলটাও তো সেভাবে হয়েছে না, বিএনপি দলটা সেভাবে হয়নি। বিএনপি দলের বয়স কত আপনি জানেন কিনা আমি জানি না, 48 ইয়ার্স, নট 6 মান্থ। আপনি একটু ভিন্ন বলেছেন, এটা ঠিক না। বিএনপি কোন নতুন রাজনৈতিক দল না, নতুন সরকারও চালাচ্ছেন, অনেকবার ক্ষমতায় ছিল বিএনপি। এইগুলো ঘষতে লড়াই সংগ্রাম করতে করতে বিএনপি এই পর্যন্ত আসছে। 6 মাস না বিএনপির সরকার দলের বয়স। সেই জন্য বিএনপিকে আপনি ওইভাবে মূল্যায়ন করলে এটা খুব নিষ্ঠুর সমালোচনা হবে। আচ্ছা, এরপরে যদি আর এই বৈঠকের সময় যে চিঠি দিয়েছেন সেখানে আরও একটি বিষয় বলা হয়েছে, সেটি হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা যেই আশঙ্কার কথা আপনাদের বারবার বিভিন্ন বক্তৃতায় উঠে এসেছে, সেটা হচ্ছে কোনো উপদেষ্টা ক্ষমতায় থেকে রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়ায় জড়িত হয়েছেন এবং এটা নিয়ে জনমনে সংশয় সৃষ্টি হয়েছে, কারণ প্রশাসন যন্ত্রকে ব্যবহার করার একটা সুযোগ থাকছে। চিঠিতে এটি উল্লেখ আছে। আমরা দেখেছি যে এই যে বৈঠকটি হলো, সেই বৈঠকে কোনো ছাত্রদের মধ্য থেকে যারা উপদেষ্টা হয়েছেন তাদের মধ্যে কেউ উপস্থিত ছিলেন না। এটা কি কোনো নির্দিষ্ট কারণ আছে? ছাত্রদের সাথে আপনাদের দলগত যে দূরত্ব সেটি কি বেড়েছে? না, সেটা আমি জানি না। দূরত্ব বাড়বে না। ছাত্রদের সাথে আমাদের কেন দূরত্ব হবার কোনো প্রয়োজন নাই। ছাত্ররা আমাদের জাতির একটা ঐতিহাসিক চরিত্র হয়ে গেছে। তারা যে ভূমিকা রেখেছে, তারা আমাদের মাথার তাজ। নিশ্চয়ই তারা রাজনৈতিক দল করবে। তরুণদের মধ্যে থেকে আরো হওয়ার দরকার। রাজনৈতিক শূন্যতা আছে এখানে, এখন মুক্ত পরিবেশ। আমরা যেটা বলছি যে এটা আমি প্রশ্ন যদি নাও করে আরেকজন প্রশ্ন করবে যে সরকারের থেকে রাজনৈতিক দল তৈরি করলে এটি নিয়ে কথা হবে, এটা নিয়ে বিতর্ক হবে। এর বিরুদ্ধেই তো আমরা লড়াইটা সংগ্রাম করেছি। তারা তো বলছেন যে তারা উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করে তারপর। হ্যাঁ, ওয়েল এন্ড গুড। সেটাই তো বিএনপি বলেছে, আগেই বলেছে। বিএনপি যেটা আগে বলে সবাই সেটা 3 মাস পরে বলে বা 2 মাস পরে বলে, 1 মাস পরে বলে। পার্থক্যটাই। আচ্ছা, জনাব রুহিন হোসেন প্রিন্স, আপনার কাছে যেতে চাই। এই প্রসঙ্গ নিয়ে একটু জানতে চাই যে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি এখন বলছে যে তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়, কিন্তু জামাত বা অন্য যে রাজনৈতিক দলগুলো, অন্য অনেকের থেকে আমরা দেখছি যে তারা এই বিষয়টি নিয়ে খুব বেশি কথা বলতে চাইছেন না যে তারা নির্বাচন কবে চান, বরং তারা সংস্কারের উপর এখনো বলছেন যে সংস্কার আগে চান, তারপরে নির্বাচন চান। আপনার মত যদি জানতে চাই। হ্যাঁ, আমি ওই কথা বলার আগে একটু বলি, কারণ শুরুতে তো ওই যে কতগুলো কথা হয়তো শোনা গেছে কিনা জানি না। আপনি আগে যেটা দিয়ে এখানে শুরু করেছেন, এইটা আমি ওইটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নের সাথে এখন নির্বাচন এবং অন্যগুলো জড়িত বলেই কথাটা হয়তো রিপিট করছি। দেখুন, এত বড় গণঅভ্যুত্থানের পরে আমি বলেছি এখানে নানা শক্তি ছিল, নানা দলমত ছিল, যার যার ডোমিনেশনটা করার চেষ্টা করবো, কিন্তু সরকারকে হচ্ছে তার প্রধান দায়িত্ব পালন করতে হবে। আপনি শুরুতে দেখবেন আমাদের মুক্তিযুদ্ধ ইতিহাস ঐতিহ্যের উপরে কিন্তু আক্রমণ শুরু হয়েছিল, সেইটা কিন্তু নানাভাবে অব্যাহত আছে, সেটা আমরা দেখতে পাই। যার জন্য আপনি একেবারেই ঘোষণা দেওয়া হচ্ছে বুলডোজার কোত্থেকে এলো, বুলডোজার তো আর ঘরের মধ্যে থাকে না। সরকার তাহলে করলো কি? এবং তারপরে এমনকি লুটপাটের জায়গা দেখা গেল, এবং শুধু একটা জায়গায় না, 35টা জায়গা পর্যন্ত। সুতরাং আপনি এই জায়গাগুলোকে যদি আপনি মেরামত না করতে পারেন, মানে আমরা যদি না মেরামত করতে পারি, তাহলে এই যে আপনি নির্বাচন যে পরের ধাপের যে কথা বলছে, এটা কিন্তু আমরা ঠিকমতো করতে পারবো না, এটা মনে রাখতে হবে। সুতরাং সরকারকে এক্ষেত্রে দৃঢ় ভূমিকা নিতে হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সহ যা যা করার সেই কাজটা ভূমিকা হিসেবে দেখছেন। ডেভিল হান্টকে কিভাবে? না, আমি ডেভিল হান্টটা আলাদা জিনিস, আমি সেটা যদি পরে বলি। কিন্তু অন্য একেবারে আপনি এই যে 32 নম্বর থেকে শুরু করে বইমেলা, এইখানে আমি কোনো দৃঢ় ভূমিকার অস্তিত্ব আমি দেখতে পাচ্ছি না। এটাই আপনি ওই যে ডেভিল হান্ট নিয়ে বলেন, খালি একটা কথা বলে আপনার পরের প্রশ্নে আসি। আসলে এটা আমরা প্রথম দিনই বলে আসছি যে ওনারা 6 মাস পরে যেটা করলেন তা কারা ডেভিল, তো ওনাকে তো সেটাকে চিহ্নিত করতে হবে যে কাদের বিরুদ্ধে অভিযান চলছে, ওই তালিকা কি ওনার হাতে আছে, করে তাহলে সেটা করতে হবে। এবং প্রথম দিন 1308, তারপরে যা যা দেখলাম কারা, এটা তো উন্মুক্ত করা উচিত। আমরা তো জানতে চাই যে কাদেরকে ধরা হলো, তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ কি। সেইটা না হলে তো জিনিসটা মানে আপনি ফয়সালা করতে পারবেন না। সুতরাং এবং অতীত দিনে, এখন না, এর আগে রাজনৈতিক সরকারগুলোর আমলে, বন্য আমলেও দেখেছি এই ধরনের নানা ধরনের কিন্তু অপারেশন চালানো হয়েছে। সেই অপারেশনের ভালো মন্দ খেয়াল করেন, শেষ বেলায় কিন্তু এটাই দেখা গেছে যে সরকার থাকে তার কি বলবো, কতগুলো নির্দেশিত হয়ে একটা রাজনৈতিক স্বার্থেই কিন্তু ব্যবহৃত হয়েছে, এবং সেটা নিয়ে মানবাধিকার লঙ্ঘন সহ নানা ধরনের অভিযোগ আছে, যেটা আমরা এইখানে মোটেই প্রত্যাশা করি না। আমরা ঠিকই সন্ত্রাস দমনের জন্য যা যা করা দরকার সুনির্দিষ্ট তত্ত্বের ভিত্তিতে সেটা পরিচালিত হোক, এটাই আমাদের প্রশ্ন। কিন্তু এখনো পর্যন্ত কোনো স্বচ্ছতার ভিত্তিতে পরিচালিত হচ্ছে এরকমটা অন্তত পক্ষে আমার কাছে মনে হয়নি। সেটা করা খুব জরুরি বলে মনে করি। এবার আপনি নির্বাচন নিয়ে যে করলেন, আমার কাছে মনে হয় জিনিসটাকে সহজ যদি করে আমরা দেখতে পারি, তাহলে জিনিসটা সহজ সমাধান আছে।
তাই না হলে আমরা যদি এটা জট পাকাতে থাকি তাহলে এইটা কিন্তু আমাদেরকে একটা বড় সংকটে নিয়ে যেতে পারে। আমি শেষ কথাটা বলে এটা আসলাম, সেটা কি আসলে একটা তো অন্তর্বর্তীকালীন সরকার। এখন অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে আমরা সব প্রত্যাশা করব? করলেও কি সে পারবে? এটা পারবে না, এই বাস্তবতা বুঝতে হবে। কারণ সে নানা পথের প্রতিফলন এটা নিয়ে করেছে এবং 6 মাসে, আমি পুরোনো আমলে না গেলেও দেখলাম 6 মাসে আসলে স্বস্তির জায়গায় জনজীবনে সেটা কিন্তু যথাযথভাবে দেখা যাচ্ছে না, এমনকি সুনির্দিষ্ট পদক্ষেপও দেখা যাচ্ছে না। তাহলে যদি আমরা দেখতাম যে সুনির্দিষ্ট যারা এই আন্দোলনে জীবন উৎসর্গ করেছে, আহত হয়েছে, তাদের বিষয়টাকে তারা ভালোভাবে সুরাহা করতে পারছে, আমরা যদি দেখতাম যে যারা এত বড় হত্যাযজ্ঞ করলো তাদেরকে আইনের আওতায় আনার ক্ষেত্রে একটা কি বলবো ড্রাইভিং ভূমিকার মধ্যে তারা যেতে পারছে, আমরা যদি দেখতাম জনগণের মিনিমাম দ্রব্যমূল্য থেকে শুরু করে আইন শৃঙ্খলা পরিস্থিতির এইগুলো উন্নতির দিকে তারা যেতে পারছে, কিন্তু সেটাও দেখলাম না। খালি দ্রব্যমূল্যের কথা হলো বলেই মন্তব্যটা করে যাই, বরঞ্চ দিন চলে যেতে যেতে দেখছি যে মধ্যস্বত্বভোগী এবং সিন্ডিকেট যারা ছিল তারাই নিজেরা কনসলিডেট কিন্তু হয়ে চলে আসছে। কারণ এরা তো বাজার সংস্কার ব্যবস্থা বদলের দিকে আগায়নি, আমি কিন্তু প্রত্যাশাও করছি না, কথাটা বললাম। তাহলে এইরকম জায়গায় থেকে তাদের প্রয়োজন কি দ্রুততার সাথে একটা নির্বাচিত সরকার হাতে ক্ষমতা হস্তান্তর করা। এখন এই দ্রুততার সাথে ক্ষমতা হস্তান্তর করা মানে যে কোনো নির্বাচন কি চাই আমরা? কমিউনিস্ট পার্টি বা বামপন্থীরা তা কিন্তু চাই না। আমরা চাই সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা যা সংস্কার করা দরকার ওইটা করেই নির্বাচন করতে হবে। এ ব্যাপারে আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। উইদাউট সংস্কার নির্বাচন কিন্তু করার প্রয়োজন নেই। কিন্তু যদি মনে করেন আরও অনেক সংস্কার করে করব, তাহলে সেইটা তো আপনি চলতে থাকবে, কত বছর চলবে তার কোনো নিশ্চয়তা নাই। সেটা এই সরকারের দায়িত্বের মধ্যেও পড়ে না। আমরা এটা আমি দায়িত্ব নিয়েই কথা বলছি, 5ই অক্টোবর দ্বিতীয়বারের মতো ওনার আমন্ত্রণে যখন গেলাম তখন কিন্তু আমরা ওই কথাটা পরিষ্কার করে বলেছিলাম যে আপনি এত সংস্কার কমিশন করছেন, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এর মধ্যে ঐক্যমতের ভিতরে কী কী করা সম্ভব সেটা আপনারা রেকমেন্ডেশন করেন এবং যতটুকু পারেন ঐক্যমত্য হলে আপনি শুরু করেন। আর প্রধানত করেন সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের যদি যা যা সংস্কার করা দরকার ওইটা করেন দ্রুততার সাথে, করেই একটা নির্বাচনী তারিখ ঠিক করেন। সেইটা না করলে হয় কি, আপনি দেখেন এই যে একটা যে আমরা গণতন্ত্রের পথে যাত্রা করছি, আমরা তো এই যাত্রা ঠিক মতো করতে পারবো না, কিন্তু নানা ধরনের অপশক্তি সুযোগ পাবে। সেই অপশক্তি খালি পতিত স্বৈরাচার অপশক্তি এটা ঠিক না, কিন্তু আমাদের এখানে নানা ধরনের যে মৌলবাদী চক্র বলেন, নানা ধরনের যে অগণতান্ত্রিক শাসনে বেড়ে ওঠা শক্তি, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, নানা অপশক্তি আছে। এর বাইরে বড় অপশক্তি আছে, কিন্তু এখন এটা মনে রাখতে হবে, পাশের আধিপত্যবাদী দেশ, সাম্রাজ্যবাদী দেশ, তারা ভূ রাজনৈতিক কারণে আমাদের একটা দুর্বল সরকার চাইবে, আমাদের মধ্যে অস্থিরতা সৃষ্টি করতে চাইবে, নানা সংকট তৈরি করতে চাইবে। সুতরাং এই সংকট উত্তরণের জন্য আপনি যদি জনগণের ঐক্য গড়ে তুলতে চান, তাহলে জনগণের নির্বাচিত সরকারকে আনতে হবে। এই উত্তরও দেওয়া উচিত আমার, যে নির্বাচিত সরকার হলে কি সব সমস্যার সমাধান হবে? এর উত্তর তো আমরা দিতে পারবো না, কারণ জনগণ কাকে নির্বাচন করবে তার উপরে নির্ভর করবে। আর একবার নির্বাচনেই সব হয়ে যাবে এমন না, কিন্তু অন্ততপক্ষে এ ধরনের একটা গণতান্ত্রিক পরিবেশ যদি আমরা তৈরি করতে পারি, স্বচ্ছতা, জবাবদিহিতা, জনগণের অংশগ্রহণ করার নিশ্চিত করার মধ্য দিয়ে যদি আগায় যেতে পারি, তাহলে একটা সময় না একটা সময় আমরা একটু ভালোর দিকে আগাতে পারবো। সেইটা ছাড়া কিন্তু ভালোর দিকে আগানোর কোনো আলামত এখন আমরা দেখছি না। জনাব রুহিন হোসেন প্রিন্স অপশক্তির কথা বলছিলেন এবং আমি আপনার কাছে এর আগে ডেভিল হান্টের কথা জানতে চাচ্ছিলাম। আপনার কি মনে হয় যে এই যে মনে হচ্ছে যে সরকারের, অনেকেই বলছেন যে সরকারের কে আসলে দেশ আসলে কে চালাচ্ছে, সরকার চালাচ্ছে নাকি অন্য কেউ চালাচ্ছে? ইউটিউবাররা কতখানি প্রভাব বিস্তার করছেন আসলে? এই যে মব যে সব জায়গায় তৈরি হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় হুট করে, এবং আপনারা বলছেন যে আপনারাও অনেক ক্ষেত্রে জানেন না এই বিষয়গুলো, এই বিষয়গুলোর ক্ষেত্রে আসলে এই যে অপারেশন ডেভিল হান্ট সেটি কতটা সহযোগিতা করবে বলে গত 4 দিনে আপনার কি মনে হলো? না, এটা কি অপারেশন ডেভিল হান্টটা তো অনেক যদি করতেই হতো আর আগে করা উচিত ছিল, কিন্তু অপারেশন ডেভিল হান্ট নিয়ে আমার দুটো মানে কি বলবো যে এক ধরনের ইয়ে আছে, রিজার্ভেশন আছে। একটা হচ্ছে যে অবশ্যই আমি মনে করি যে আরও আগে আমি বলেছি চিরুনি অভিযান চালানো দরকার যারা সন্ত্রাসী আছে আওয়ামী লীগে তাদেরকে ধরার জন্য, কিন্তু আমাদের কিন্তু অভিজ্ঞতা ভালো না। এই ধরনের যৌথ অভিযানে এর আগে আমরা প্রচুর বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের দেখার নজির আছে, এবং সেটা মানে ধরা যাক 2001-06 সালে ওই রেজিমের সময় এরকম ঘটেছে, এবং সেটা অনেক ক্ষেত্রে ওই দলের বিরুদ্ধেই, যে সরকারি দল সেই দলের নেতাকর্মীদের বিরুদ্ধেই ব্যবহৃত হয়েছে। ফলে এটা একটা ভয়ের ব্যাপার আছে যে ঠিক আছে, আপনি যদি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আপনি যাকে গ্রেফতার করবেন সেই গ্রেফতারের ন্যায্য
ন্যায্যতাও কিন্তু আপনাকে প্রতিপাদন করতে হবে, এক। আর 2 নম্বর ব্যাপার হচ্ছে এখানে যেন মামলা ওই গ্রেফতার বাণিজ্য যেন না হয়, কারণ এই ধরনের ঘটনার ক্ষেত্রে প্রচুর গ্রেফতার বাণিজ্য হয়ে থাকে। একেবারে আমরা দেখেছি প্রায় 1000 খানিক লোককে গ্রেফতার করা হয়েছে গাজীপুরের ঘটনার পরে। তো এদেরকে পাইকারি গ্রেফতার যেন না যখন হয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে মৃত্যুর ঘটনা কিন্তু এখনো চলছে। অধিকারের রিপোর্ট দেখেছি 6 মাসে 12 জন বা এরকম একটা ফিগার, তার মধ্যে 17 জনের মধ্যে সবটা কিন্তু আবার না, এই রেজিমেন্ট না, গত 5 মাসের, এই 5 মাসে 12 জনের মতো, তার মধ্যে বেশিরভাগই হচ্ছে হেফাজতের মৃত্যু। তার মধ্যে কুমিল্লার যে যুবদল নেতার যে হত্যাকাণ্ডটা, সেটা তো খুবই নির্মম। তো এগুলোর বিরুদ্ধে কিন্তু হেফাজতের মৃত্যু আইন নিরোধ করার জন্য বাংলাদেশে আইন আছে, কিন্তু সেগুলো একেবারে ব্যবহার করা হয় না। এই ভয়গুলো আমাদের আছে। ফলে এটাকে শুধুমাত্র যে আশঙ্কাগুলো আমরা করছি যে সরকারকে কি সরকারের বাইরে অন্য কোনো শক্তি দেশ চালাতে চাচ্ছে কিনা বা এই ধরনের কিছু, এটা কিন্তু শুধুমাত্র আপনি ডেভিল হান্ট জাতীয় আইন শৃঙ্খলা জনিত যে অভিযানগুলো সেগুলো করে ঠিক করতে পারবেন না। এটা আরও কতগুলো পদক্ষেপের ব্যাপার আছে, রাজনৈতিক ঐক্যমতের ব্যাপার আছে। আমরা এখনো সেটা প্রতিষ্ঠা করতে পারি নাই। না পারার কারণে জনগণের মধ্যে এক ধরনের এক্সক্লুশনের ফিলিং দেখতে পাই, যে তারা তো বুঝতে পারছে না কি হচ্ছে, তখন তারা এই ধরনের যে কেউ ডাক দিলে সেটাতে ছুটে যাচ্ছে। কিন্তু আমরা যদি একটা পুরো দেশের মানুষকে নিয়ে একটা গাঠনিক প্রস্তুতি নিতাম, তখন কিন্তু মানুষই কিন্তু এগুলো ঠেকিয়ে দিত যে আমরা এখন একটা দেশকে গঠন করার পর্যায়ে আছি, এখন এই ধরনের বিশৃঙ্খলা আমরা সহ্য করবো না। তো এই যে আইন শৃঙ্খলার যে ঘাটতিটা, এটা পূরণ হয়ে যেত জনগণের সক্রিয়তার মধ্য দিয়ে। রাজনৈতিক দলের নেতাকর্মীরা তারাও পাহারা দিতে পারতো জনগণের হয়ে। সেই ঘটনাগুলো বাংলাদেশে ঘটে নাই আর কি। ঘটলে ভালো হতো। আমরা এই যে নির্বাচনের দিকে আমরা যেতে চাচ্ছি, তার আগে যে জরুরি সংস্কারগুলো, সেই জরুরি সংস্কারগুলো হতে পারতো আর কি, কিন্তু সেটা না হচ্ছে না। এবং সরকারকে আমরা দেখতে পাচ্ছি দায় সারা বিবৃতি দিচ্ছে। এইগুলো হচ্ছে নেগেটিভ ডেভেলপমেন্ট। এখন এটা এখনও সম্ভব এগুলো ঠিক করা। 6 মাস হলো তো, মাত্র 6 মাসের মধ্যে মানুষের মধ্যে এখনও ওই উত্তেজনা এবং একটা গ্রিভেন্স রয়ে গেছে, কারণ তারা 15 বছর যাবৎ নির্যাতিত। কিন্তু এখন এটা একেবারেই থামা উচিত। এবং আর একটাও এই ধরনের ঘটনা যেন না ঘটে, সেই জন্য সরকারকে স্ট্রিক্ট হতে হবে। এটা কোন পক্ষ করছে, কার বিরুদ্ধে ব্যবস্থা নিলে, আপনি কি আশাবাদী যে সরকার স্ট্রিক্ট হতে পারবে? হওয়া উচিত, কিন্তু আলামত দেখে খুব বেশি আশাবাদী হওয়া যাবে না। কিন্তু আমি যেহেতু রাজনৈতিকভাবে ব্যাপারগুলো ভাবতে চাই, আমাকে তো আশাবাদী হওয়া ছাড়া উপায় নেই। আমি তো ভাবতে চাইবো যে এটা এরকম হবে না, হবে না, এবং সরকার ব্যবস্থা নেবে এবং রাজনৈতিক দলগুলো তাকে হেল্প করবে। রাজনৈতিক দলের কিন্তু সেই সাংগঠনিক কাঠামো আছে সারা দেশে, যেখানে আইন শৃঙ্খলা বাহিনী এখনো পুরোপুরি সক্রিয় হয় নাই, সেখানে তারা ভূমিকাটা নিতে পারে জনগণের হয়ে। এগুলো আমি আশা করি। কিন্তু সরকারের দিক থেকে সেই ধরনের, যেমন ধরুন এই স্বরাষ্ট্রমন্ত্রী, আমি তো মনে করি যে ওনার আর থাকা উচিত না এই পদে, কারণ উনি একটা ঘটনার ক্ষেত্রেও, আমরা ধরুন মাহফুজ আলম মন্তব্য করছেন এরকম ঘটনার পরে, স্বরাষ্ট্রমন্ত্রী কোথায়? দেশের যে স্বরাষ্ট্রমন্ত্রী আছেন এবং উনি যে কিছু করছেন সেরকম কিন্তু মনে হয় না আর কি। এই ধরনের পরিস্থিতি, জটিল পরিস্থিতি ট্যাকেল করার মতো যোগ্য লোক আমার ওনাকে কখনোই মনে হয়নি। এটা আমি আগেও বলেছি। ছাত্রদের উপর টার্গেট কিলিং হচ্ছিল, তখন উনি এটা ট্যাকেল করতে পারেন নাই। এখন এই যে মব ইয়েগুলো হচ্ছে, উনি কিন্তু নিষ্ক্রিয়। ফলে আমার মনে হয় যে সরকারের উচিত হচ্ছে, 6 মাস হয়েছে, ধরা যাক সরকার যদি আরো 6 মাস থাকে, তাহলে আগের স্বরাষ্ট্র উপদেষ্টাকে যত দ্রুততার সাথে সরিয়ে দেওয়া গেল, তাকে তো সরানো হচ্ছে না। আমি জানি না তার পেছনে কার আশীর্বাদ আছে। সফল না হন তাহলে তাকে কেন সরানো উচিত? সরিয়ে অন্তত তাকে অন্য কোনো, তিনি কিন্তু কৃষি মন্ত্রণালয়ে আছেন, তো তার মতো আমি তো উনি দেখতে পাচ্ছি যে উনি একটা মন্ত্রণালয় সামলাতে পারছেন না, ওনাকে আরেকটা মন্ত্রণালয় দিয়ে রাখা হয়েছে। ওনাকে কৃষি মন্ত্রণালয়তেই সীমাবদ্ধ করা উচিত এবং এখানে একজন কেপেবল লোক দেওয়া উচিত, এই পরিস্থিতি ডিল করতে পারবে এরকম একজনকে দেওয়া উচিত। কিন্তু আমার মনে হচ্ছে ওনার উপর এমন কারো আশীর্বাদ আছে যে কারণে তাকে সরানো যাচ্ছে না আর কি। কিন্তু ওনাকে আমার মনে হচ্ছে না যে এটা সামাল দেওয়ার মতো মানুষ উনি। অসংখ্য ধন্যবাদ জনাব শহীদুল ইসলাম বাবুল। আবারও আপনার কাছে যেতে চাই এবং কালকের বৈঠক নিয়ে আসলে আরও কথা আছে। সেটি হচ্ছে যে যখন এরপরে সাংবাদিকদের সঙ্গে কথা হচ্ছিল, তখন আবারও স্থানীয় সরকার নির্বাচনের প্রসঙ্গ এসেছে এবং আপনাদের দল থেকে আবারও বলা হয়েছে যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হলে বিএনপি সেটি কোনোভাবেই মেনে নেবে না। এই আপত্তিটা আসলে কেন, যদি একটু আচ্ছা, এই যে স্থানীয় সরকার নির্বাচন, আসলে এই কে মেম্বার হবে, কে চেয়ারম্যান হবে, এই জন্য কি এই বিপ্লব হইল আপনি বলেন বাংলাদেশে? তারপরে এই সরকার এইগুলোই সামাল দিতে পারতেছে না। বলা হচ্ছে সংস্কার লাগবে, এটা লাগবে, ওইটা লাগবে, একটা জাতীয় নির্বাচন। আমার না, স্থানীয় সরকার নির্বাচন একটা দক্ষ যজ্ঞ কাণ্ড। জাতীয় নির্বাচন আরো অনেক বড় ব্যাপার, আরো অনেক ম্যাসিভ ইনভলভমেন্ট। সেটা তারা কিভাবে সামাল দেবে? ল অ্যান্ড অর্ডার কোনো কিছু ঠিক নাই। হ্যাঁ, তো এইটা তো কোনো কথা হতে পারে না। আর ঘোড়ার আগে গাড়ি আপনি কেন জুড়ে দেবেন? দলীয় সরকার আসলে কি তখন নিরপেক্ষভাবে স্থানীয় সরকার নির্বাচন হবে সেরকম আমরা চমৎকার ভাবে রুহিন হোসেন প্রিন্স ভাই বলেছেন। আপনি যদি একটা দলীয় সরকার থেকে একেবারে দুধে দেওয়া তুলসী পাতা সব আশা করেন, সেটাও হবে না। আবার বিগত দিনে যেটা হয়েছে সেটা কোনোভাবেই হবে না। যদি আপনি একটা দায়বদ্ধতা
মানুষের ভোটের ব্যবস্থার কালচার তৈরি করতে পারবেন, আপনার অনেক সমস্যা সমাধান হয়ে যাবে, অনেক কিছু ইজি হয়ে যাবে। সেই পথটা আপনি খোলা রাখেন, সেই পথটা সূচনা করেন, পরবর্তীতেও যাতে হয় সেখানে কি কি অবস্ট্যাকল আছে সেই জায়গাগুলো আপনি চিহ্নিত করেন। তাহলে এক টার্মে না হলে 2 টার্মে হবে, এক টার্মে যদি 50 ভাগ হয়, পরের টার্মে 75 ভাগ হবে, তারপরের টার্মে 80 ভাগ হবে, এইভাবে উন্নতি। এটা একটা কালচার বা প্র্যাকটিসের মধ্য দিয়ে গণতন্ত্র পরিশীলিত হয়। বাট 15 বছর যাবত আমরা তো সেই কালচার থেকে যোজন যোজন দূরে চলে গেছিলাম। হ্যাঁ, তো সেই কালচারটা আবার আমরা ফিরিয়ে এনেছি। এখন আপনি একদিনই আমাকে যদি একেবারে স্বপ্ন দেখায় ফেলেন যে আমি বাংলাদেশকে একেবারে আধুনিক উন্নত গণতান্ত্রিক 100% পিওর পলিটিক্যাল এই রাষ্ট্র তৈরি করব, এটাও মানে অবান্তর গল্প। আবার ওই বিগত দিনের ব্যবস্থার যেটা বলা হয়েছে সেটাও হবে না। আমি আশা করি নিশ্চয়ই উন্নতি হবে যদি আপনি এই শুরুটা করতে পারেন। আর কেয়ারটেকার গভর্নমেন্টের প্রভিশনটা যদি আপনি পার্মানেন্ট রাখতে পারেন, রাখার তো আর না রাখার তো কোনো কারণ নাই আমি মনে করছি। এবং সেই পথটা, এই সরকার গঠনের পথ এবং পরবর্তী নির্বাচনটাও যাতে সুন্দরভাবে আমরা করতে পারি, মানে ভয় ডরহীন পরিবেশে বা কি বলে নিরপেক্ষভাবে লেভেল প্লেইং ফিল্ডের মধ্যে দিয়ে আমি বিশ্বাস করি বাংলাদেশ পরিবর্তনের পথে অগ্রসর হবে এবং সূচনা এই নির্বাচনের মধ্য দিয়েই হবে। জি, একটা অভিযোগ করা হয় যে বিএনপি যেহেতু জানে যে আগামী নির্বাচন হলে তাদেরই ক্ষমতায় আসার সম্ভাবনা অনেক বেশি, এটা জানে না, সেজন্য কি তারা স্থানীয় সরকার নির্বাচন আপনি বলতে পারবেন? আমি জানি না, আপনি এটা জানেন কে ক্ষমতায় আসবে, এটা আমি কিভাবে বলবো? আমি তো শেখ হাসিনা না। এক ধরনের অভিযোগ যেটি বারবার করা হয় বা একটা প্রশ্ন যেটি বিএনপি সামনে পারেন। আমরা কেউ এই কথা বলি না যে বিএনপি নিশ্চিতভাবে ক্ষমতায় আসবে, এ কথা আমরাও জানি না, এটা মানুষ জানে। মানুষ যাকে ভোট দিবে তারা আসবে। আসলে আমরা চেষ্টা করব হ্যাঁ যে যাতে এই ধরনের শাসন, আমাদেরও পূর্বের ভুল থাকতে পারে, ত্রুটি থাকতে পারে, আমাদের নিয়ম কি ভুলকে আঁকড়ে ধরে না থাকে, ভুল থেকে শিক্ষা নিয়ে নতুনভাবে শুরু করা। হ্যাঁ, সেই যাত্রা আমরা শুরু করবো। সেটা আমাদের 31 দফা আছে, সেটা আমাদের 27 দফা ভিশন 2030 আছে। আমরা নতুনভাবে কমিটমেন্ট করছি মানুষের কাছে যে আমরা এই করব। আমার মনে হয় এই করার বা এর চাইতে খুব বেশি সংস্কার আর প্রয়োজন আছে সেটা না। তবে আমরা যদি সুযোগ পাই নিশ্চয়ই আমরা সেটা করবো। আমাদের ম্যানিফেস্টোতে বেশিরভাগ আপনি দেখতে পারবেন। আপনার একটি বক্তব্য নিয়ে কথা বলতে চাচ্ছি। 7 ফেব্রুয়ারিতে আমি দেখেছি যে আপনি বলেছেন যে মনে করবেন না বিপদ কেটে গেছে, সামনের নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে। একটু যদি ব্যাখ্যা করে বলেন যে কি ধরনের ষড়যন্ত্র আপনার মনে হচ্ছে? যে ষড়যন্ত্র তো আছেই, দেশকে আনস্টেবল করবার জন্য ষড়যন্ত্র, হ্যাঁ, ব্যর্থ করবার জন্য ষড়যন্ত্র। এখানে একটা কি বলে মানে এই সরকারকে বিপদে ফেলে নির্বাচনকে প্রলম্বিত করবার ষড়যন্ত্র, এটা তো আমরা দেখছি ওপেন। সে 1-11 থেকে শুরু হয়েছে, বিএনপি ক্ষমতা আসবে সেই জন্য ভোট হইতে পারবে না, বিএনপিকে মাইনাস করা, সেটা আছে কিনা আমি জানি না, কিন্তু কেউ কেউ এই চিন্তা করে থাকতে পারে, করে থাকতে পারে। আপনি সেটি 10 ফেব্রুয়ারি বলেছেন যে বাংলাদেশের বিরুদ্ধে এখন 1-11 মতো ষড়যন্ত্র হচ্ছে বলে আমরা মনে করছি। এই চিন্তা কারো কারোর মধ্যে এখনো আছে এবং কেউ কেউ এটা প্রকাশ্যেও বলেছেন যে নির্বাচন হলেই তো বিএনপি ক্ষমতা আসবে। তো নির্বাচন হলে বিএনপি ক্ষমতা আসবে, আপনার অসুবিধা কি? মানুষের ভোট নিয়ে তো আসতে চাচ্ছে, তো এটা কি? এটা তো নেতিবাচক দৃষ্টিভঙ্গি এবং 1-11 চিন্তা চেতনারই একটা নির্যাস বলে আমরা মনে করছি। এই চেতনা কেন? ভোট হলে কে ক্ষমতায় আসবে সেটা তো ভোটের ব্যাপার, সেটা তো মানুষের ব্যাপার। আমি তো রাতের ভোটের কথা বলছি না, আমি তো ভোটের আগে টামির কথা বলছি না, ভোটের আগে ভোটের কথা বলছি না। ভোট হলে যদি বিএনপি ক্ষমতায় আসে মানুষের ভোটে, তো আপনার ওতে অসুবিধা কেন? আমি সেই কথাই বলছি, এটাও একটা কনস্পিরেসি আমি মনে করছি। জনাব রুহিন হোসেন প্রিন্স, একেবারে শেষের দিকে চলে এসেছে। তাহলে আমি দুইটা এই আলোচনা শুনতে শুনতে একটু মন্তব্য করতে পারি যে এই যে ক্ষমতায় বিএনপি আসবে বা একটা দল আসবে, আমি কিন্তু মনে করি, এটা আমার ব্যক্তিগত আপনার এইখানে একটা কুইক কমেন্ট করছি, যদি প্রকৃতপক্ষে কি বলে সংস্কার করে আমরা নির্বাচন করি, এবং সংস্কার আমি অন্যদিকে যাচ্ছি না। ধরেন আমরা অনেকদিন ধরে বলছি নির্বাচনকে 4-5টা শত্রুর হাত থেকে মুক্ত করা। একটা হচ্ছে টাকার খেলা, 2 পেশি শক্তি, 3 হচ্ছে সাম্প্রদায়িক আঞ্চলিক প্রচারণা জাতীয় নির্বাচনের কথা, 4 ভয়ের রাজত্ব থেকে উদ্ধার, 5 হচ্ছে প্রশাসনিক কারসাজি, যেটা আসলে 1 নাম্বার। তো একটা আমরা আশা করি যে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন হলে প্রশাসনিক কারসাজির যদি কোনো সুযোগ না থাকে, এবং আমরা যদি ওই যে টাকার খেলা সহ এখানে একটা যে লেভেল প্লেইং ফিল্ড মানে অজস্র টাকার খেলা চলুক, কেউ তাকাবো না তা না, পুরো দায়িত্ব নির্বাচন কমিশন নিয়ে নেবে, তার মানে ভালো মানুষ নির্বাচনে প্রার্থী হতে পারবে। এইরকম একটা নির্বাচন যদি এবার করতে পারি, আমি তো কোনো একক দলের ক্ষমতায় আসার চেহারা দেখছি না। বরঞ্চ সেটা বাংলাদেশে যদি আমি ওই কাজটা করতে এবার পারি আমরা, তাহলে আমরা কিন্তু এক ধাপ অগ্রগতি জায়গায় যেতে পারবো। এই একটা আরেকটা এই সুযোগে এই মন্তব্য করি, দেখেন এটা কারেক্ট, এই যে আমাদের স্থানীয় সরকার, এটা কিন্তু দক্ষ শক্তিশালী করে গড়ে তোলা হয় নাই। জাতীয় সংসদ, তার যারা সংসদ সদস্য হয়ে যায় জমিদারিত্ব, এবং এইটাই যেন টাকা কামাইয়ের জায়গা করে। সুতরাং এই জায়গাটা নির্বাচন আগে জাতীয় সংসদ হোক, কিন্তু আমরা ওই যে সংস্কারের সময় ওইটা যদি নিশ্চিত করতে পারি, এবং তার পরপরই যদি স্থানীয় সরকার নির্বাচনকে ঠিক এই ধরনের মুক্তভাবে করতে পারি, জনগণের এই ধরনের আন্দোলনের মুড থাকতে থাকতে, তাহলে হয়তোবা
গণতন্ত্রের পথে কিছুটা অগ্রসরের দিকে আমরা হয়তো বা যেতে জনাব পারবো। সারোয়ার তুষার, আমি 30 সেকেন্ড সময় দিতে পারি যদি আপনার কিছু যোগ করার। আমরা বলেছি যে স্থানীয় সরকার নির্বাচনটা আগে হওয়া উচিত দুটো কারণে। একটা কথা আপনি উল্লেখ করেছেন যে দলীয় সরকারের অধীনে যেটা সুষ্ঠু নির্বাচন হবে, যারা জাতীয় সরকার মানে জাতীয় নির্বাচনটা যারা চায় হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বা নিরপেক্ষ সরকারের অধীনে, তাদের তো এই দাবিতে একমত হওয়া উচিত যে স্থানীয় সরকারটা সেরকম হওয়া উচিত। অন টপ অফ দ্যাট স্থানীয় সরকার সংস্কার কমিশন তারাও কিন্তু চাচ্ছে এবং তারা জরিপের উদাহরণ দিয়েছে। আমরা যখন তাদের কাছে গেছি আমাদের প্রস্তাব নিয়ে, তারা কিন্তু তোফাইল সাহেব তিনি কিন্তু বলেছেন যে অনেক জায়গায় 70% জরিপে অংশগ্রহণকারী, 80% জরিপে অংশগ্রহণকারী তারা কিন্তু বলছেন যে আগে স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত। তো সেটা আমি পুরো দেশে একবারে সম্ভব না, এটা আমিও বুঝি, কিন্তু পাইলট প্রজেক্ট হিসেবে কয়েকটা জায়গায় পরীক্ষামূলক হওয়া উচিত। তাতে করে নির্বাচন কমিশন এর মধ্যে কালকে বলে দিয়েছে যে তারা আসলে এখন জাতীয় নির্বাচনেরই প্রস্তুতি নিচ্ছে। সরকার যদি চায় সেক্ষেত্রে তারা হয়তো স্থানীয় নির্বাচন হ্যাঁ নিবে, নিয়ে চিন্তা কয়েকটা জায়গায় করবে। নেওয়া উচিত। তাতে করে আপনাদের পুলিশ তিনজনকে এবং নির্বাচন কমিশন এই দুইটারই আমরা সক্ষমতা দেখতে পারবো। অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকেই। দর্শক, ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক অনুষ্ঠান আজকের মতো এখানে শেষ করছি। আগামীকাল রাত 11:30টায় আবারও কথা হবে নতুন কোনো বিষয়ে।